একটা লোক আছে, সাধারণ একটা লোক, কেবল টিভি দেখে আর পরিবারের জন্য বাঁচে। কিন্তু এই লোকটা এমন একটা কাজ করেছিল যেটা থেকে সে আর কোনো দিন বেরিয়ে আসতে পারেনি। বছরের পর বছর ধরে সে নিজের অপরাধটাকে এত নিখুঁতভাবে লুকিয়ে রেখেছে যে পুলিশও প্রমাণ করতে পারেনি। কিন্তু মনের ভেতরে সে প্রতিটা রাত ধরে কাঁটা হয়ে পড়ে থাকে। আর তখনই একদিন রাতে বাড়ির উঠোনে একটা টর্চের আলো দেখা যায়, কেউ খুঁড়ছে মাটি। সেই মুহূর্তে জর্জ কুট্টির পুরো পৃথিবী আবার কাঁপতে শুরু করে। দৃশ্যম 3 গল্পটা এখান থেকে শুরু, কিন্তু তার আগে একটু পেছনে যেতে হবে, কারণ এই গল্পটা বুঝতে হলে আগের দুটো পর্বের সুতোগুলো মাথায় রাখতে হবে। দৃশ্যম 1 থেকে শুরু করি। জর্জ কুট্টি একজন একদম সাধারণ মানুষ। কেরালার একটা ছোট্ট শহরে কেবল টিভির ব্যবসা করে। পড়াশোনা বেশি নেই, কিন্তু মাথা আছে, সিনেমার মাথা। সে এতটাই সিনেমা পাগল যে জীবনের প্রতিটা সমস্যাকে সে একটা গল্পের মতো দেখে, সমাধান খোঁজে। তার বড় মেয়ে অঞ্জু একদিন ভয়ঙ্কর বিপদে পড়ে। বরুণ নামের একটা ছেলে তাকে ব্ল্যাকমেল করছিল। সেই রাতে আত্মরক্ষায় অঞ্জুর হাতে বরুণের মৃত্যু হয়। ঘরের মা রানীও সেখানে ছিল। এখন এই মৃত্যুটা পুলিশের কাছে গেলে পুরো পরিবার শেষ, কারণ বরুণকে সে আইজি গীতা প্রভাকরের একমাত্র ছেলে, মানে পুলিশের বড় কর্তার ছেলে। জর্জ কুট্টি সেই রাতে সিদ্ধান্ত নেয় সে লাশ লুকাবে, প্রমাণ মুছবে, পুরো ঘটনাটা এমনভাবে সাজাবে যেন বরুণকে সে আদৌ দেখেইনি। এবং সে সফল হয়। কিভাবে? সিনেমায় দেখা একটা পুরনো কৌশল ব্যবহার করে সে পুরো পরিবারের জন্য একটা মিথ্যা কিন্তু অকাট্য অ্যালিবাই তৈরি করে। যে রাতে বরুণ মারা গেছে সেই রাতে জর্জ কুট্টি এবং তার পরিবার একটা ধর্মীয় অনুষ্ঠানে ছিল। হাজারো মানুষ সাক্ষী। পুলিশ অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। এই জায়গায় এসে আমি নিজেই থমকে গেছিলাম। একজন সাধারণ মানুষ কিভাবে পুলিশকে ধোঁকা দিল? উত্তর হলো, সে সাধারণ মানুষের মতো চিন্তা করেনি, সে চিন্তা করেছিল একজন গল্পকারের মতো। তারপর আসে দৃশ্যম 2। সেই কাহিনী আরও জটিল হয়। লাশটা খোঁজা হচ্ছে, প্রমাণ নিয়ে টানাটানি চলছে, কিন্তু জর্জ কুট্টি তখনও বুদ্ধিমান। সে বরুণের ঘটনাটার উপর ভিত্তি করে একটা গল্প লেখে। সেই গল্পটা উপন্যাস হয়, উপন্যাসটা সিনেমা হয়, এবং সেই সিনেমার ভেতর দিয়ে সে পুরো আইনি ফাঁদ থেকে বেরিয়ে আসে। পার্ট 2 শেষে জর্জ কুট্টি আইজি প্রভাকরকে সরাসরি বলে, আমি অপরাধ করেছি, জেলে যেতে রাজি আছি, কিন্তু একটাই শর্ত, আমার পরিবারকে একা ছেড়ে দাও। সেটাই ছিল সমঝোতা। কিন্তু বুঝলে তো, এই ধরনের সমঝোতা কখনো চিরস্থায়ী হয় না। এখন শুরু হয় দৃশ্যম 3। দৃশ্যম 2 এর ঘটনার 4.5 বছর পরের কথা। জর্জ কুট্টির জীবন বাইরে থেকে দেখলে বেশ ভালোই মনে হয়। সে এখন একজন সফল ফিল্ম প্রডিউসার। তার লেখা সেই উপন্যাস থেকে যে সিনেমাটা তৈরি হয়েছিল সেটা বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। ব্যবসা আছে, নাম আছে, টাকাও আছে। রানী ঘর সামলাচ্ছে, ছোট মেয়ে অনু বড় হয়ে গেছে, সাহসী হয়েছে, নিজের মতামত আছে তার। আর বড় মেয়ে অঞ্জু, সে থেরাপিতে যাচ্ছে, আস্তে আস্তে সুস্থ হচ্ছে। সেই ভয়ঙ্কর রাতের ছায়াটা তার পিছু ছাড়েনি, কিন্তু সে লড়াই করছে। কিন্তু জর্জ কুট্টি নিজে, সে ভালো নেই। মানুষটার ভেতরে একটা প্যারানয়া জমে গেছে। প্রতিটা মানুষকে সে সন্দেহের চোখে দেখে। রাতে ঘুম হয় না ঠিকমতো, উঠোনে একটু শব্দ হলেও উঠে বসে। মনে হয় কেউ একদিন এসে সব শেষ করে দেবে। আর তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অঞ্জুর বিয়ে। বড় মেয়ে অঞ্জুর বয়স হয়েছে, বিয়ের বয়স, কিন্তু পাত্র খোঁজা যাচ্ছে না। কারণ পাত্রপক্ষ রাজি হলেই কোনো না কোনোভাবে ওদের পারিবারিক ইতিহাসের কথা উঠে আসে। বরুণের গল্প, পুলিশের হেনস্থার ইতিহাস, সমাজে একটা কলঙ্কের দাগ লেগে আছে এই পরিবারের গায়ে। জর্জ কুট্টি নিজেই মাঝে মাঝে ভাবে, সে কি সত্যিই পরিবারকে বাঁচিয়েছে, নাকি একটা অন্ধকার খেলায় সবাইকে টেনে ঢুকিয়েছে। এই মনস্তাত্ত্বিক যন্ত্রণার মাঝেই একটা রাতে সে উঠোনে টর্চের আলো দেখে। কাছে গিয়ে দেখে একটা লোক মাটি খুঁড়ছে। লোকটাকে সে চেনে, সহদেবন। এই জায়গায় এসে আমার বুক ধড়াস করে উঠেছিল। সহদেবন মানে হলো দৃশ্যম 1-এর সেই হিংসাত্মক কনস্টেবল, যে একসময় জর্জ কুট্টির পরিবারকে থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্থা করেছিল, যে নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু সহদেবন এখন আর পুলিশে নেই। সে চাকরি হারিয়েছে, মদ্যপ হয়ে গেছে, জীবনটা একেবারে ভেঙে পড়েছে তার। তাহলে এই লোক এখন জর্জ কুট্টির বাড়ির উঠোনে মাটি খুঁড়ছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জর্জ কুট্টি বুঝতে পারে সহদেবন আসলে কারো হয়ে কাজ করছে। আর সেই মানুষটা হলো প্রভাকর, বরুণের বাবা। মনে আছে দৃশ্যম পার্ট 2 এর শেষে যে সমঝোতা হয়েছিল, আমার পরিবারকে একা ছেড়ে দাও, সেটা প্রভাকর পালন করেননি।
বা হয়তো পালন করতে পারেননি, কারণ প্রভাকরের স্ত্রী গীতা প্রভাকর, যিনি একসময় আইজি ছিলেন, ক্ষমতাধর মানুষ ছিলেন, তিনি এখন একটা ভয়াবহ অবস্থায় আছেন। ছেলের মৃত্যুর শোকে বছরের পর বছর ন্যায় বিচার না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, গভীর বিষণ্ণতায় ডুবে আছেন। এই ছবিটা মাথায় রাখো। একজন মা যিনি জানেন তার ছেলের হত্যাকারী কে, কিন্তু কিছুই করতে পারছেন না, সেটা কতটা অসহ যন্ত্রণার বুঝতে পারছো? সেই যন্ত্রণায় প্রভাকরকে এবার আরও ভয়ঙ্কর এক পদক্ষেপে ঠেলে দিয়েছে। প্রভাকরের নতুন পরিকল্পনাটা এবার সরাসরি জর্জ কুট্টিকে আঘাত করার নয়, সেটা করতে গেলে হয়তো আবার ব্যর্থ হবে। এবার পরিকল্পনাটা আরও ঠান্ডা মাথার, আরও নোংরা। অঞ্জুকে ফাঁদে ফেলা। পরিকল্পনাটা এরকম: অঞ্জুর জন্য একটা বিয়ের প্রস্তাব আসবে, একটা ভালো পাত্র, ভালো পরিবার। মনে হবে এই হয়তো সেই আলো যেটার জন্য পরিবারটা এতদিন অপেক্ষা করছিল। কিন্তু এটা একটা ফাঁদ। বিয়ের পরে ধীরে ধীরে একটা গৃহ নির্যাতনের মামলা দায়ের করা হবে অঞ্জুর বিরুদ্ধে। তারপর সেটাকে ব্যবহার করা হবে পুরো পরিবারের বিরুদ্ধে আবার আইনি লড়াই শুরু করতে। মামলার সুতো ধরে আবার তুলে আনা হবে বরুণের মৃত্যুর প্রসঙ্গ। এই পরিকল্পনাটা এত সূক্ষ্ম যে সাধারণ বুদ্ধিতে ধরা পড়ার কথা নয়। কিন্তু জর্জ কুট্টি সাধারণ মানুষ নয়। সে বুঝতে পারে। কিভাবে? সহদেবনকে উঠোনে পাওয়ার পর থেকেই জর্জ কুট্টির মাথায় সংকেত বাজতে শুরু করেছিল। সে নিজেই তদন্ত শুরু করে, পাত্রপক্ষের ব্যাকগ্রাউন্ড চেক করে, সংযোগের সুতো ধরে ধরে এগোয় এবং একসময় সব জোড়া মিলে যায়। বিয়ের প্রস্তাবটা আসল নয়। আর এই মুহূর্তে আমি চাই তুমি একটু থামো। ভাবো, একজন বাবা যার মেয়ে বছরের পর বছর ধরে একটা মানসিক আঘাত বহন করে চলেছে, যার একমাত্র স্বপ্ন ছিল মেয়েটা একটা সুন্দর জীবন পাবে, সে যখন বুঝতে পারে এই সুযোগটাও একটা ফাঁদ, তখন তার মনে কি হয়? জর্জ কুট্টি সেই রাতে হয়তো প্রথমবারের মতো সত্যিকারের একা অনুভব করে। এখন আসল মোড়। জর্জ কুট্টি জানে ফাঁদটা কি, কিন্তু শুধু জানলেই হবে না, অঞ্জুকে এই জালের বাইরে রাখতে হবে, এবং রাখতে হবে এমনভাবে যাতে প্রভাকর বা পুলিশ কিছু টের না পায়। এখানে আবার দেখা যায় জর্জ কুট্টির সেই চিরচেনা স্বভাব। সে আবেগে ভাসে না, কাঁদে না, রাগ করে না। সে বসে পরিকল্পনা করে, প্রতিটা পদক্ষেপ ধীরে ধীরে। ফাঁদটা সে এমনভাবে ভাঙে যেন ফাঁদটাই কখনো ছিল না। অঞ্জু বিপদ থেকে বেরিয়ে আসে, প্রভাকরের পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু এই জায়গায় এসে ছবিটা একটা অদ্ভুত মোড় নেয়। জর্জ কুট্টি বুঝতে পারে এটা শেষ না, এই খেলাটা চলতেই থাকবে। আজকে প্রভাকর হারল, কিন্তু কাল আবার আসবে নতুন ফাঁদ, নতুন কৌশল, আর প্রতিবার এই পরিবারকে আবার আবার লড়তে হবে। অঞ্জু কখনো মুক্তি পাবে না, রানী কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। এই চক্র ভাঙতে হলে জর্জ কুট্টিকে একটাই পথ নিতে হবে, নিজেকে বিসর্জন দেওয়া। এবং সে সেটাই করে। থানায় হেঁটে গিয়ে জর্জ কুট্টি নিজে থেকে আত্মসমর্পণ করে। এই দৃশ্যটা দেখে থিয়েটারে নাকি অনেক মানুষ কেঁদেছিল, কারণ এটা পরাজয় না, এটা হলো একজন মানুষের সবচেয়ে বড় জয়। যে লোক বছরের পর বছর লুকিয়ে রেখেছিল সত্যিটাকে, সে আজ নিজেই সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু ছবিটা এখানেই শেষ না। ছবির শেষ অংশে জর্জ কুট্টি আর প্রভাকরের মুখোমুখি একটা দৃশ্য আছে। দুজনে মুখোমুখি, কথা হয়, এবং এই দৃশ্যে জর্জ কুট্টি এমন কিছু বলে যেটা দেখে মনে হয় এই লড়াই আদৌ শেষ হয়নি। কিছু একটা এখনো আড়ালে আছে, কিছু একটা এখনো বাকি। এই মুহূর্তে এমন একটা ইঙ্গিত ছেড়ে দেওয়া হয় যেটা দর্শককে ধাক্কা দেয়। ঠিক কী বলা হয়েছে সেটা এখানে পুরোটা বলছি না, কারণ এটা নিজে দেখলে যে অনুভূতি হবে সেটা আমি কথায় দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, শেষটা অনেক প্রশ্ন রেখে যায়। জর্জ কুট্টি কি সত্যিই আত্মসমর্পণ করেছে, নাকি এটাও একটা চাল? প্রভাকর কি এরপর চুপ থাকবে, নাকি আরও বড় ধাক্কা আসছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর ধরে এত কিছু করে জর্জ কুট্টি কি আদৌ ভেতরে ভেতরে শান্তি পেয়েছে, নাকি প্রতিটা রাতে সেই একই দুঃস্বপ্ন ফিরে আসে? দৃশ্যম 3 একটা অদ্ভুত ছবি। এটা শুধু একটা থ্রিলার না, এটা একজন মানুষের ভেতরের পচন দেখায়। একটা মিথ্যা কতটা বড় হতে পারে, কতজন মানুষকে সেটা গ্রাস করতে পারে, আর কতটা দাম দিতে হয় সেই মিথ্যার জন্য, সেটাই আসলে এই ছবির আসল গল্প। জর্জ কুট্টি খলনায়ক না, সে একজন বাবা ছিল যে সেই রাতে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য তাকে পুরো জীবন দিয়ে দিতে হয়েছে। বরুণের মা গীতা প্রভাকরের দিক থেকে ভাবলে
তিনি একজন মা যিনি জানেন কিন্তু প্রমাণ করতে পারেননি, সেটাও একটা ভয়ঙ্কর কারাগার। তাহলে কে সত্যিকারের দোষী এখানে? জর্জ কুট্টি, প্রভাকর, সিস্টেম, নাকি সেই পরিস্থিতিটা নিজেই? ছবিটা দেখতে দেখতে আমি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম, পাইনি। আর সেটাই মনে হয় জিতু জোসেফের সবচেয়ে বড় সাফল্য। তিনি একটা উত্তর দেননি, একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তুমি কি মনে করো, জর্জ কুট্টি আদৌ দোষী? সে যা করেছিল সেটা কি সত্যিই অন্যায় ছিল, নাকি একজন বাবার পক্ষে সেই মুহূর্তে এটুকুই করার ছিল? কমেন্টে বলো। সত্যি বলছি, এই প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। আর হ্যাঁ, মালয়ালম থ্রিলারের দুনিয়ায় আরও অনেক এই ধরনের গল্প আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। পরের ভিডিওতে একটা অসাধারণ ছবি নিয়ে আসছি, সেটাও ঠিক এভাবেই তোমার মাথা ঘুরিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, যাতে মিস না হয়।